নমস্কার। দেখুন, আগামী ৩রা মার্চ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ অনুষ্ঠিত হবে এবং এই দিন দোল পূর্ণিমা তিথিও কিন্তু আবার পড়ে গেছে। সুতরাং যেহেতু ভারত, বাংলাদেশ এবং কলকাতা থেকে এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দৃশ্যমান হবে, মানে ভারতের সমগ্র জেলায়, রাজ্যে, শহরে কিন্তু এই চন্দ্রগ্রহণের প্রভাব কিন্তু পড়বে, দৃশ্যমান হবে। সুতরাং ভিডিওটিকে স্কিপ করবেন না, সম্পূর্ণ দেখবেন। কারণ আজকের এই প্রোগ্রামে আমি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি চন্দ্রগ্রহণ এবং দোল পূর্ণিমা নিয়ে, সেগুলো আপনাদের জানা প্রয়োজন। দেখুন, আমাকে অনেকেই প্রশ্ন করেছেন যে দোল পূর্ণিমার দিন পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, তাহলে পুজোটা কখন করা যাবে? দেখুন, যাদের ঘরে গোপাল ঠাকুর রয়েছে, যাদের ঘরে রাধা মাধব রয়েছে, যারা সত্যনারায়ণ পুজো করতে চাইছেন, তারা কখন এই পুজোটা করবেন সেই বিষয়ে কিন্তু আপনারা অনেকেই কনফিউজ রয়েছেন। আমি সেই বিষয়টা খুব সংক্ষেপে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে অ্যাকচুয়ালি পুজোটা এবছর কিভাবে করবেন। সত্যনারায়ণ পুজো বলুন বা কৃষ্ণ গোপালের পুজো কিভাবে করবেন, সেটা প্রথম আপনাদের জানিয়ে দিচ্ছি। দেখুন, পঞ্জিকা মতে সত্যনারায়ণ পুজো, ব্রত, উপবাস, নিশি পালন হবে বাংলার ১৭ই ফাল্গুন। নোট ডাউন করবেন কথাগুলো, আমার লিখে রাখবেন। বাংলার ১৭ই ফাল্গুন ও ইংরেজির ২রা মার্চ সোমবার দিন। কখন করবেন? এই দিন সন্ধ্যা ৫টা বেজে ৪২ মিনিট থেকে সন্ধ্যা ৭টা বেজে ১১টা মিনিটের মধ্যে, এই সময়ে আপনারা যদি চান তাহলে সত্যনারায়ণ ব্রত কথা বা পুজো পালন করতে পারেন এবং এদিন নিশি পালনও কিন্তু করা যাবে। তার কারণ চন্দ্রগ্রহণের সূতক কাল কিন্তু এই সময় লাগছে না এবং পূর্ণিমাটা কিন্তু লেগে যাচ্ছে এই সময়ের মধ্যে। সুতরাং আপনারা আগামী ২রা মার্চ সোমবার দিন কিন্তু সত্যনারায়ণ পুজো করতে পারেন। এছাড়াও অনেকেই জানতে চান যে ন্যাড়া পোড়া বা হোলিকা দহন কখন করা যাবে, সেটিও বলে দিচ্ছি। সেটি কিন্তু বাংলার ১৮ই ফাল্গুন, ইংরেজির ৩রা মার্চ মঙ্গলবার সন্ধ্যা ৭টা বেজে ১০ মিনিটের পর থেকে শুরু করে ৮টা বেজে ৫৯ মিনিটের মধ্যে ন্যাড়া পোড়া বা হোলিকা দহন পর্বটি কিন্তু সম্পন্ন করবেন। কোনো অসুবিধা নেই, কারণ ততক্ষণে চন্দ্রগ্রহণটা সমাপ্ত হয়ে যাচ্ছে। টাইমটা পুনরায় বলছি, হোলিকা দহন করলে, ন্যাড়া পোড়া করলে ৭টা বেজে ১০ মিনিটের পর থেকে ৮টা বেজে ৫৬ মিনিটের মধ্যে আপনারা কিন্তু এটি সম্পন্ন করবেন। তাহলে বুঝতে পারছেন যে সত্যনারায়ণ পুজো বা আপনারা যে লক্ষ্মী পুজো করেন, পূর্ণিমার যে পুজো হয়, সেটি কখন করবেন এবং ন্যাড়া পোড়া বা হোলিকা দহন কখন করবেন, সেটা কিন্তু আপনাদেরকে আমি বুঝিয়ে দিলাম। আচ্ছা, এখন প্রশ্ন হলো, যারা ভগবান কৃষ্ণকে, রাধা রানীকে আবির প্রদান করবেন, প্রথমে তো দেখুন আমাদের কালচার রয়েছে যে রং খেলার দিন, মানে পূর্ণিমার দিন প্রভুকে, আমরা যে প্রভুকে ভালোবাসি, প্রভু নারায়ণ, প্রভু রাম, প্রভু কৃষ্ণ, রাধারানী, তো ওনাদের চরণে তো আমরা অল্প করে আবির দিই, তারপরে নিজেরা আবির খেলি, তাই তো? তো এই প্রভুকে আবিরটা কখন দিবেন? এই ক্ষেত্রে আপনারা ২রা মার্চ সোমবার দিন পূর্ণিমা যখন লেগে যাচ্ছে, তারপরে আপনারা কিন্তু রাধারানীকে বা কৃষ্ণকে, আপনার ঘরে গোপাল থাকলে অবশ্যই আবির বা রং নিবেদন করতে পারেন প্রভুর চরণে, কোনো সমস্যা নেই। কিন্তু চন্দ্রগ্রহণের সূতককাল শুরু হয়ে গেলে তারপর থেকে কিন্তু আর কোনোভাবেই ভগবানকে স্পর্শ করবেন না, ভগবানের পুজো অর্চনা করবেন না। একটা বিষয় বলে রাখি, যারা গোপাল ঠাকুরকে নিজের সন্তানের মতন পুজো করে, সন্তানের মতন দেখেন, তারা কিন্তু গ্রহণ চলাকালীন অবস্থাতেও গোপালকে ভোগ নিবেদন করতে পারেন, উনার সেবা কিন্তু করতে পারেন। যে মাতারা গোপালকে নিজের সন্তানের মতন দেখেন, তাদের ক্ষেত্রে বলছি। আর একটা বিষয় বলে রাখি, অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে তাহলে নিজেরা রং কখন খেলবো? তো এই ক্ষেত্রে বলবো, আপনারা আগামী ৩ তারিখ, মানে ৩রা মার্চ মঙ্গলবার দিন নিজেরা নিজের পাড়া প্রতিবেশীদের সাথে, বন্ধু বান্ধবীদের সাথে, ঘরের লোকের সাথে রং খেলতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু যা করবেন বিকেল ৩টে ২০ আগে পর্যন্ত। তার কারণ এই ৩টে ২০ পর থেকে এই দিন চন্দ্রগ্রহণ কিন্তু লেগে যাচ্ছে। সুতরাং গ্রহণ চলাকালীন নিজের ঘরের মধ্যে থাকাই আমি মনে করি শ্রেয়। এছাড়াও ৩ তারিখ, ঠিক আছে, ভোর ৬টা ২০ মিনিটের আগে পর্যন্ত আপনারা যদি চান তাহলে স্নান করে নিত্য পুজো অর্চনা সেরে ফেলতে পারেন, ঠাকুরের সেবা দিতে পারেন। কিন্তু সূতককাল যেহেতু 3rd মার্চ
মঙ্গলবার 6:20 থেকে লেগে যাচ্ছে, সেক্ষেত্রে পুজো অর্চনা কিন্তু এই সময়ের পর আর করতে পারবেন না। ঈশ্বরকে এই সময়ের পর ঘরের যে মূর্তি রয়েছে ভগবানের, সেগুলো কিন্তু স্পর্শ করতে পারবেন না, বিষয়টা জেনে রাখুন। যেহেতু ভারত, বাংলাদেশ, আমাদের কলকাতাতে সব জায়গাতেই এই চন্দ্রগ্রহণ কিন্তু গ্রস্তদয় চন্দ্রগ্রহণ, পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দৃশ্যমান অবস্থায় রয়েছে, এর প্রভাব কিন্তু থাকবে। সুতরাং এবং এই সূতক কাল কিন্তু মেনে চলতে হবে চন্দ্রগ্রহণের। তো 6:20 থেকে যেহেতু চন্দ্রগ্রহণটা লেগে যাচ্ছে 3রা মার্চ মঙ্গলবার, তো তার আগে আপনারা কিন্তু নিত্য পুজো করতে পারেন, তারপরে কিন্তু নয়। আচ্ছা, চন্দ্রগ্রহণে কি কি মানতে হবে সেটাও কিন্তু মেনটেন একটু জানা প্রয়োজন। শুধু প্রেগনেন্ট মহিলাদের ক্ষেত্রে বলবো না, সবাইকেই বলছি, গ্রহণের যে বিধিনিষেধ সেটা কিন্তু মেনে চলতে হবে। তবে যারা গর্ভবতী মহিলা রয়েছেন তাদেরকে অতি অবশ্যই একটু বিশেষ সতর্কতা অবলম্বন করতেই হবে, শুধু নিজের সন্তানের মঙ্গল কামনার্থে। দেখুন, প্রত্যেকটি রাশির উপর অর্থাৎ 12টি রাশির উপরেই কিন্তু চন্দ্রগ্রহণের একটা নেগেটিভ প্রভাব অবশ্যই পড়বে, 100% পড়বে। তবে স্পেসিফিক কিছু রাশি রয়েছে তাদের উপর কিন্তু সর্বপরিমাণে এই গ্রহণের প্রভাব কিন্তু পড়বে। বিশেষ করে কুম্ভ রাশির উপর, কুম্ভ রাশির মানুষজন কিন্তু একটু সাবধান হয়ে যাবেন। আপনাদের রাশিতে কিন্তু মঙ্গল এমনিতেই প্রবেশ করে গেছে, সাবধান হয়ে যাবেন। এছাড়াও 24শে ফেব্রুয়ারি থেকে 2রা মার্চ পর্যন্ত থাকবে হলাষ্টক। এই সময়ে সাবধানতা অবলম্বন করবেন, কোনো শুভ মঙ্গলময় কার্য করবেন না, কারণ এই সময় বিভিন্ন জাদুটনা করা হয়, নেগেটিভিটি পরিবেশের মধ্যে প্রচুর থাকে। বিশেষ করে যাদের ঘরে ছোট বাচ্চা রয়েছে তারা একটু সাবধানতা অবলম্বন করবেন। বিশেষ করে সন্ধ্যার সময় বাচ্চাকে নিয়ে কোথাও বাইরে যাবেন না। বাচ্চার কোনো জামা কাপড় কোনো গরিব মানুষকে এই কয়েকটা দিন দান করবেন না, দিয়ে দিবেন না। নিজের বাচ্চার চুল কাটবেন না। রাত্রিবেলা বাচ্চার জামা কাপড় বাইরে কোথাও ফেলে রাখবেন না। অপরিচিত কেউ যদি আপনার বাচ্চাকে মিষ্টি খাওয়াতে আসে, কোনো খাবার খাওয়াতে আসে, যদি ভগবানের প্রসাদও দেয় সেটাও কিন্তু খাওয়াবেন না। এছাড়াও কোনো কিছু ইনভেস্টমেন্ট বা কোনো ফ্যাক্টরি, দোকান ওপেনিং করা, গাড়ি বাড়ি ক্রয় করা, এগুলো কিন্তু শুভ যেগুলো মাঙ্গলিক কর্ম, সেগুলো কিন্তু এই হলাস্টক চলাকালীন করতে নেই। তাহলে এই হলাস্টকটা শুরু হচ্ছে 24 তারিখ থেকে, 24 ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে এবং 2nd মার্চ পর্যন্ত থাকবে। দেখুন, এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ খুব নেগেটিভ একটি গ্রহণ এবং এই গ্রহণটি লেগে যাবে আগামী 3রা মার্চ মঙ্গলবার দিন, দোল পূর্ণিমা, এবং এই দিনেই পড়েছে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। এই গ্রহণের সূতক সময় শুরু হচ্ছে 3 তারিখ সকাল 6:20 থেকে এবং ভারতীয় টাইম অনুসারে বাংলার 18ই ফাল্গুন, ইংরাজি 3রা মার্চ মঙ্গলবার দুপুর 3:20 থেকে গ্রহণ স্টার্ট হয়ে যাচ্ছে এবং পূর্ণগ্রাস গ্রহণ শুরু হবে এই দিন বিকেল 4:34। এই 3 মার্চ একদম পূর্ণগ্রাস, গ্রহণের যেটা সব থেকে বেশি পাওয়ার ক্ষমতা, সেই টাইমটা হচ্ছে বিকেল 4:34। ঠিক আছে? এবং গ্রহণের যেটা মধ্যাহ্নকাল সময় থাকবে, মাঝামাঝি সময় থাকবে, সেটা হচ্ছে বিকেল 5:05 পর্যন্ত। তথা পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ সমাপ্ত হয়ে যাবে, পূর্ণগ্রাসের ক্ষমতাটা শেষ হয়ে যাবে বিকেল 5:30 পর্যন্ত এবং এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ চলবে প্রায় 59 মিনিট ধরে এবং চন্দ্রগ্রহণ সম্পূর্ণরূপে সমাপ্ত হবে, গ্রহণের আর কিছুই থাকবে না কোনো প্রভাব, সেটা সমাপ্ত হবে বিকেল 6:48 পর্যন্ত 3রা মার্চ মঙ্গলবার। সুতরাং মোট যদি দেখি যে গ্রহণের মোট টাইমটা কতটা রয়েছে, তো এক্ষেত্রে 3 ঘন্টা 27 মিনিট ধরে এই গ্রহণ কিন্তু চলবে এবং এই গ্রহণটি সম্পূর্ণরূপেই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হিসাবেই কিন্তু সম্পন্ন হবে। আপনারা একটা বিষয় মাথায় রাখবেন, গ্রহণের 9 ঘন্টার আগের থেকেই সূতক কাল শুরু হয়ে যায়। সুতরাং সূতক কাল থেকে শুরু করে অর্থাৎ 3রা মার্চ মঙ্গলবার সকাল 6:20 থেকে শুরু করে এই দিন বিকেল 6:48 পর্যন্ত কোনো কিন্তু শুভ কাজ আপনারা করবেন না। দেখুন, যেহেতু এটি পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, সুতরাং এর সূতক কাল মানতেই হবে এবং সমস্ত শুভ কাজ সূতক কাল থেকে শুরু করে যতক্ষণ না পর্যন্ত পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ সমাপ্ত হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু কোনো শুভ কাজ করা উচিত নয়, শাস্ত্র মতে নিষেধ করা হয়েছে। অর্থাৎ এই সময়ে কোনো পুজো পাঠ করা যাবে না, ঠাকুরের মন্ত্র উচ্চারণ করতে পারেন, নিজের গুরুদেব গুরুমাতার মন্ত্র উচ্চারণ করতে পারেন, কিন্তু পুজো পাঠ আপনাদেরকে বন্ধ রাখতে হবে। আপনারা দেখবেন এই সময়ে মন্দিরের গেট কিন্তু বন্ধ করে দেওয়া হয়, যে কোনো ঠাকুরের মন্দিরের গেট আপনাদের বন্ধ থাকে। নতুন ব্যবসা শুরু করা, নতুন দোকান চালু করা, কোনো গাড়ি কিনা, আপনি কোনো শুভযাত্রা করবেন না, বাচ্চা নেওয়ার প্ল্যানিং করবেন না, ঘরে কোনো হোম যজ্ঞ অনুষ্ঠান, যেগুলো মাঙ্গলিক কর্ম, এক কথায় বললে সেই মাঙ্গলিক কর্মগুলো কিন্তু এই গ্রহণ চলাকালীন করতে নেই। এছাড়াও
3 মার্চ যে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণটা শুরু হবে, অর্থাৎ 3:20-র আগে আপনারা যা খাবার সেগুলো কিন্তু খেয়ে নেবেন। অনেকেই প্রশ্ন করতে পারেন যে মানে এই 3rd মার্চ মঙ্গলবার কখন আমরা খাওয়া দাওয়াটা সম্পন্ন করব। সেক্ষেত্রে বলবো গ্রহণটা লাগছে কখন? 3:20 বিকেল। তো এই দুপুর 3:20 আগে আপনারা খাবার কিন্তু গ্রহণ করতে পারেন, কিন্তু সেটা কিন্তু নিরামিষ খাবেন। আমিষ আহার কিন্তু এদিন গ্রহণ করতে নেই। বিশেষ করে যারা প্রেগনেন্ট মহিলা রয়েছেন, কথাটা শুনে রাখুন। আপনারা কিন্তু এদিন আমিষ আহার গ্রহণ করবেন না। আপনারা 3:20 আগেই নিরামিষ আহার গ্রহণ করে নিবেন। ঠিক আছে? কারণ গ্রহণটা একবার স্টার্ট হয়ে গেলে কিন্তু কোনো খাবার গ্রহণ করতে পারবেন না। নিয়ম নেই। তবে গ্রহণ ছেড়ে যাওয়ার পর এই দিন সন্ধ্যা ৭টার পর পুনরায় কিন্তু আবার খাদ্য আহার গ্রহণ করতে পারেন। তাতে কোনো অসুবিধা নেই। বিশেষ করে যারা প্রেগনেন্ট মহিলা রয়েছেন তারা কিন্তু এই নিয়মটি অবশ্যই মেনে চলবেন। এতে আপনার সন্তানের মঙ্গল হবে। তার মঙ্গলের কথা ভেবে আপনারা কিন্তু আমি অনুরোধ করব যে এই কয়েকটা ঘন্টা যতক্ষণ গ্রহণ চলবে ততক্ষণ কিন্তু কোনো খাবার আপনারা ভুল করেও মুখে তুলবেন না। তবে হ্যাঁ, যদি প্রচন্ড জল তেষ্টা পায় তো সেক্ষেত্রে গ্লাসের জলের মধ্যে তুলসী পত্র আগের থেকেই রেখে দিবেন এবং সেই তুলসী পত্রের জলটি নিজেরা গ্রহণ করবেন। এবং রান্নাঘরে বলুন, আপনাদের ফ্রিজে বলুন, যদি কোনো খাবার থাকে, শুকনো খাবার, সবজি, রান্না করা কোনো খাবার রয়েছে, তার মধ্যে তুলসী পত্র কিন্তু গ্রহণ লাগার আগেই দিয়ে রাখবেন। কারণ গ্রহণ চলাকালীন তুলসী গাছে কিন্তু হাত দিতে নেই, তুলসী পত্র ছিঁড়তে নেই। তবে আমিষ যদি কোনো খাবার থাকে, আপনার ফ্রিজে, আপনার রান্নাঘরে কোনো আমিষ খাবার রয়েছে, মাছ, মাংস, ডিমের তরকারি কিছু রয়েছে হয়তো, সেইগুলোতে আবার তুলসী পত্র দিতে যাবেন না। এটা কিন্তু পাপ লেগে যায়। আমিষ আহারের উপর তুলসী পত্র কেউ দেয় না। আপনাদের চালের ড্রাম রয়েছে, মুড়ির ড্রাম রয়েছে, কোনো শুকনো খাবার রয়েছে, হ্যাঁ? মুসুরের ডাল মানে কোনো ড্রাম রয়েছে, মুসুর ডাল রয়েছে, বিভিন্ন রকম ডাল রয়েছে, যেখানে আপনি মশলাপাতি রাখেন, ঠিক আছে? ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, ঠিক আছে? এই মশলাপাতির জায়গাতে তুলসী পত্র সর্বত্র দিয়ে রাখবেন। ঠিক আছে? কিন্তু হ্যাঁ, একটাই কথা বলবো যে আমিষ কোনো খাবার রয়েছে, সেখানে কিন্তু তুলসী পত্র আপনারা দিবেন না। আর একটা বিষয়, প্রেগনেন্ট মহিলা বিশেষ করে মাথায় রাখবেন, এবং সবাইকার জন্যই বলছি এটা আমি, গ্রহণ ছেড়ে যাওয়ার পর আপনাদের ১ম কি কাজ হবে? বাথরুমে যাবেন, স্নান করবেন। ভালো করে স্নান করে বাইরে এসে অল্প করে গঙ্গার জল গায়ে ছিটিয়ে নিবেন। ঠিক আছে? এবং যে খাবারগুলো আপনারা ৭টার পর এদিন গ্রহণ করবেন, সেই খাবারগুলোর উপর আপনারা কিন্তু তুলসী পত্রগুলোকে রাখবেন অবশ্যই, এবং তুলসী পত্রটি কোথাও একটা স্ট্যাক করে রাখবেন কোনো ভালো জায়গাতে, এবং সেই খাবারটি কিন্তু গ্রহণ করবেন। কিন্তু সেই তুলসী পত্রগুলো আবার নিজেরা খেতে যাবেন না। যে তুলসী পত্র খাবার উপর দেয়া রয়েছে সেগুলো কিন্তু নিজেরা খেতে যাবেন না। তুলসী পত্রগুলো কোথাও একটা ভালো জায়গা দেখে রেখে দিবেন। প্লাস্টিকে মুড়ে, কাগজে মুড়ে রেখে দিবেন এবং খাবারগুলো কিন্তু আপনারা গ্রহণ করতে পারেন। পুনরায় বলছি, এই দিন কিন্তু নিরামিষ খাবেন। কোনোভাবেই আমিষ আহার গ্রহণ করবেন না। এই দিন পোড়া জাতীয় কোনো খাবার খাবেন না। মসুর ডাল, মাশরুম বা কোনো মানে যেগুলো হাই প্রোটিন খাবার সেগুলো কিন্তু এই দিন গ্রহণ করতে নেই। এছাড়াও পূর্ণিমা তিথি লেগে যাওয়ার পর থেকে, অর্থাৎ এই পূর্ণিমা তিথি শুরু হচ্ছে বাংলার ১৭ই ফাল্গুন ও ইংরেজির ২রা মার্চ সোমবার সন্ধ্যা ৫টা বেজে ৪৪ মিনিটে, এবং এই পূর্ণিমা তিথিটি সমাপ্ত হচ্ছে বাংলার ১৮ই ফাল্গুন ইংরেজি ৩রা মার্চ মঙ্গলবার বিকেল ৪টে বেজে ৫৯ মিনিটে। সুতরাং এই সময়টাতে যতক্ষণ পূর্ণিমা তিথি থাকছে ততক্ষণ পর্যন্ত আপনারা কিন্তু আমিষ আহার ঘরে রন্ধন করবেন না, বা আমিষ আহার গৃহে মানে খাবেন পর্যন্ত না। অনেকেই মনে করতে পারেন যে রেস্টুরেন্টে গিয়ে খেয়ে নিলাম, এটা কিন্তু করা চলবে না। এছাড়া চন্দ্রগ্রহণ চলাকালীন কোনো খাবার মুখে তুলবেন না। তেল মালিশ, পানীয় জল গ্রহণ করা যাবে না। খুব জল তেষ্টা পেলে তুলসী মিশ্রিত জল খেতে পারেন। তবে মলমূত্র ত্যাগ করতে পারেন, টয়লেট যেতে পারেন। প্রেগনেন্ট মহিলাদের ক্ষেত্রে বলছি, অনেক রিলস ভিডিওতে দেখছি যে নিষেধ করা হচ্ছে বাথরুম যাওয়ার, কিন্তু আপনাদের যে টয়লেট বাথরুম যদি পেয়ে যায়, চেপে রাখবেন না। আপনার বাচ্চার উপর ক্ষতি আসতে পারে, আপনার নিজের শরীরেও ক্ষতি হতে পারে। আপনারা মানে একদম নিঃসন্দেহে বলতে পারি, আপনারা কিন্তু টয়লেট যেতে পারেন, বাথরুম যেতে পারেন, কোনো অসুবিধা কিছু নেই। চেপে রাখবেন না। এছাড়াও চুল আঁচড়ানো, কোনো প্রকার ক্ষৌর কর্ম করা যাবে না এই সময়। দাঁত ব্রাশ করা যাবে না, পরনিন্দা পরচর্চা করা যাবে না। এই সময় ঘুমানো যাবে না, স্বামী স্ত্রীর মধ্যে শারীরিক সম্পর্ক স্থাপন করা যাবে না, এবং এই সময় গর্ভবতী মহিলাদের বাইরে বের হওয়া, চন্দ্রের দিকে তাকানোও নিষেধ। কাপড় কাটা, ছেঁড়া কোনো কাপড় সেলাই করা, সবজি কাটা, রান্না করা, গাছের পাতা ছেঁড়া, নিজের আঙুলে মানে অনেকে দেখবেন হ্যাবিট আছে নখের আঙুল মুখ দিয়ে কাটে, এটা করা কিন্তু যাবে না। কোনো খারাপ চিন্তা করা যাবে না। এছাড়াও গর্ভবতী মায়েদের উদ্দেশ্যে বলবো, হাতের আঙুল বাঁকানো, আঙুল ফোটানো উচিত নয়। হাত পা একদম স্ট্রেট রাখতে হয়।
তবে গ্রহণ চলাকালীন বিছানায় বসতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু ঘুমানো যাবে না। সর্বশেষ গ্রহণের পর অবশ্যই পুনরায় বলছি স্নান করতে হবে। যাদের সামনাসামনি গঙ্গা নদী রয়েছে তারা অবশ্যই কিন্তু গঙ্গায় গিয়ে স্নান করবেন। দেখুন এই দিন নীল, কালো আর লাল, এই ৩টে রং আমি বলছি অ্যাভয়েড করবেন, এদিন পরবেন না। এছাড়াও গ্রহণ চলাকালীন বাচ্চারা লোহার কোনো জিনিস স্পর্শ করবেন না তথা রান্না করা প্রত্যেকটি খাবারের উপর, কাঁচা সবজির উপর, ফলমূলের উপর, আমি পুনরায় বলে দিচ্ছি শুকনো খাবারের উপর গ্রহণ লাগার আগেই তুলসী পত্র দিয়ে রাখবেন, আমিষ খাবারের উপর দেবেন না। এছাড়া চন্দ্রগ্রহণ চলাকালীন মহিলাদের চুল খুলে রাখা একান্তই একেবারে উচিত নয়। দেখুন অনেকের মনে প্রশ্ন থাকে যে গ্রহণ চলাকালীন বিছানাতে বসা যায় কিনা, এরকম প্রশ্ন কিন্তু আসে। তো সেক্ষেত্রে বলবো বিছানার উপর অনায়াসে বসতে পারেন, কোনো সমস্যা নেই। বসুন বিছানার উপর, আপনার বেড ভালো করে পরিষ্কার করে সেখানে বসুন, অসুবিধা নেই। ঘুমিয়ে পড়বেন না। যদি শরীর খারাপ লাগে আপনি শুয়ে থাকতেও পারেন, কিন্তু ঘুমিয়ে পড়বেন না। এবং গ্রহণ চলাকালীন ঠিক আছে বাবু হয়ে বসবেন না, নিজের হাত পা শরীর একদম হালকা রাখবেন, টাইট করে বসবেন না, ফ্রি রাখবেন নিজের শরীরকে, গুটিয়ে রাখবেন না। নিজেকে কোনোভাবেই গুটিয়ে বাগিয়ে রাখার প্রয়োজন নেই। যতটা থাকবেন রিল্যাক্স পজিশনে থাকবেন যতক্ষণ এই গ্রহণটা চলবে। দেখুন যতক্ষণ গ্রহণ চলবে আপনারা কিন্তু যে কোনো দেবদেবীর মন্ত্র উচ্চারণ করতে পারেন, যে ধর্মকে আপনি মানেন সে ধর্মের কোনো বই পড়তে পারেন, গীতা পাঠ, হনুমান চালিসা, গায়ত্রী মন্ত্র, কৃষ্ণ মন্ত্র, নিজের গুরুদেবের মন্ত্র, ইষ্টদেবীর মন্ত্র, এগুলো কিন্তু পাঠ করতে পারেন, কোনো সমস্যা নেই। ভগবানের নাম ডাক করতে পারেন, যত বেশি আপনি ভগবানের নাম ডাক করবেন ততই কিন্তু আপনার জন্য মঙ্গল। তবে গ্রহণ চলাকালীন সব থেকে ভালো হয় যদি আপনারা হনুমান চালিসা বা মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করতে পারেন। দেখুন গ্রহণ স্টার্ট হওয়ার আগে অর্থাৎ ৩ মার্চ মঙ্গলবার ৩:২০ আগে, বিকেল ৩:২০ আগে আপনারা যারা বিশেষ করে প্রেগনেন্ট মহিলা রয়েছেন বা যে কেউ একটা ছোট্ট উপায় করতে পারেন, এর ফলে গ্রহণের প্রভাবটা কিন্তু আপনার উপর কিছু দিয়ে পড়বে না। আপনি যদি গ্রহণ চলাকালীন কিছু ভুল কর্ম করেও থাকেন, সেই ভুলের মাসুল কিন্তু আপনাকে গুনতে হবে না। ছোট্ট একটা রিচুয়ালস দিচ্ছি আপনাকে, করে রাখবেন, খুব ভালো রেজাল্ট পাবেন। একটা দেখবেন পাত কাঠি নিয়ে নেবেন, নিজের মাথা থেকে পা পর্যন্ত সাইজের একটি পাত কাঠি আপনারা কিন্তু নিজের মেপে নেবেন, নিয়ে রাখবেন। সেটি হয় কোথাও শুয়ে রাখবেন অথবা দাঁড় করিয়ে রাখবেন, স্ট্রেট দাঁড় করিয়ে রাখবেন। যদি কোনো পাতকাঠি না পান তো সেক্ষেত্রে একটি সাদা সুতো নিজের মাথা থেকে পায়ের আঙুল পর্যন্ত লম্বা বরাবর কেটে নেবেন এবং সেটি কোনো দেয়ালে সুতোটিকে সুতোর যে দুটি মুখ রয়েছে শ্যালোটপ দিয়ে টান টান করে চিটিয়ে রাখবেন। এই কাজটি করলে বলা হয় যদি আপনারা গ্রহণ চলাকালীন ভুল করে ঘুমিয়ে পড়েন, কিছু খাবার খেয়ে ফেলেন বা আপনি এমনভাবে বসলেন যেটা আপনার জন্য উচিত নয়, হাতে হয়তো কাঁচি বা ধারালো কোনো বস্তু স্পর্শ করে ফেললেন, কিছু কেটে ফেললেন, তো সেক্ষেত্রে গ্রহণের যে কুপ্রভাবটা সেটা কিন্তু আপনার উপর আর পড়বে না। যদি আপনারা একটা সুতো বা একটা পাতকাঠি নিজের মাপের সাইজের কেটে রেখে আপনি দাঁড় করিয়ে রাখতে পারেন ঘরের কোনো জায়গাতে, যদি সেটাকে শুয়ে রাখতে পারেন স্ট্রেট ভাবে, তাহলে গ্রহণের এফেক্টটা সেটার মধ্যে পড়বে কিন্তু আপনার উপর পড়বে না। দেখুন যেহেতু আপনি নিজেই এই পাতকাঠি বা সুতোটি মেপে নিয়েছেন, তো সেক্ষেত্রে যাবতীয় কুপ্রভাব চন্দ্রগ্রহণের ওই কাঠি বা সুতোটার উপর পড়বে। আপনার অওরা বা আপনার এনার্জির সাথে কখনোই গ্রহণের কুপ্রভাবগুলো অ্যালাইনমেন্ট হবে না। তবে গ্রহণ শেষ হয়ে যাওয়ার পর ওই পাতকাঠি বা সুতোটি আবার পুড়িয়ে দিবেন না, নষ্ট করে ফেলবেন না, নিজের কাছে কোথাও যত্ন করে রেখে দিবেন। নেক্সট যে গ্রহণ আসবে সেখানেও কিন্তু উপায়টি অবলম্বন করতে পারেন, আপনার কিন্তু কাজেই লাগবে। ঠিক আছে, এটা কিন্তু বিশেষ করে আমি বলছি প্রেগনেন্ট মহিলাদের ক্ষেত্রে। আপনাদের ক্ষেত্রে অনেক সময় ভুল হয়ে যায় নানা রকম, তো সেই ভুলটা থেকে বাঁচার জন্য একটা উপায় দিলাম, করতে পারেন। তবে এই প্রক্রিয়াটি কিন্তু সবাইও করতে পারেন, এমন নয় যে শুধু প্রেগনেন্ট মহিলারাই করবেন, সবাই করতে পারেন। পুরুষ মহিলা সবাই করতে পারেন। ঠিক আছে, করে রাখবেন ভালো। তো সেক্ষেত্রে এই ভুল থেকে যদি আমরা গ্রহণ চলাকালীন যে ভুলগুলো হয়ে যায় সেই ভুল থেকে বাঁচার জন্য এই রেমেডিটা দিলাম। যাই হোক, এই ভিডিওটি পারলে সবার সাথে শেয়ার করে দিবেন। অনেক মহিলা রয়েছেন যারা প্রেগনেন্ট রয়েছেন, গর্ভবতী রয়েছেন, যাদের কনসিভে প্রবলেম হচ্ছে, যারা ভয়ের মধ্যে আছেন, তাদের এই বিষয়গুলো কিন্তু জানা উচিত। আমি প্রোগ্রামটা আজকে দীর্ঘায়িত করছি না, এখানে সমাপ্ত করছি। যারা হস্তবিচার প্রিমিয়াম কোর্সটি পেতে চাইছেন, হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, যোগাযোগ করবেন। আর দ্বিতীয়ত হচ্ছে কি, প্রোগ্রামটি ভালো লাগলে লাইক করে দিবেন, কমেন্ট একটি বার হলেও রাধে কৃষ্ণ লিখে জানাবেন, অনুপ্রাণিত হব। চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। আর এই রিগার্ডিং যদি আপনাদের কোনো প্রশ্ন মতামত থাকে নির্দ্বিধায় হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন, উত্তর দিয়ে দেবো। কমেন্ট করবেন, উত্তর দিয়ে দেবো। ঠিক আছে, অসুবিধা নেই। দেখা হচ্ছে পরের অনুষ্ঠানে। ঈশ্বর আপনাদের মঙ্গল করুক। নমস্কার, ধন্যবাদ। চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবেন।